আমি 2022 সালে যখন আমি সৌদি আরব প্রবেশ করি বা সৌদি আরব আসি, তো ছোট্ট একটা ঘটনা বলবো, একদমই বাস্তব ঘটনা। 2022-এর এটা। তো ইনশাল্লাহ যারাই আমার প্রিয় ভাইয়েরা বোনেরা আছেন, যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন, তো ভিডিওটা অবশ্যই শুনলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। একদম বাস্তব ঘটনা। আমি যেহেতু সৌদি আরব প্রবাসী, আপনারা জানেন, অনেকদিন ধরে সৌদি আরব আছি। তো পাশাপাশি কিছু সত্য ঘটনা যেটা সেটাই কিন্তু তুলে ধরি। ঠিক আছে, একদমই বাস্তব ঘটনা আমি তুলে দেবো ইনশাল্লাহ। কেউই স্কিপ করবেন না এবং দয়া করে ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। এই ঘটনা হচ্ছে বিদেশে আসার যে কষ্টগুলো যারা প্রবাসে থাকে তারাই বেশিরভাগ বুঝতে পারবে আসলে ঘটনার সত্য কিনা। যারা প্রবাসে থাকে অবশ্যই জিগাবেন, জিগালে বুঝতে পারেন যে ঘটনা যে সত্য না মিথ্যা। ঠিক আছে, আমি নিজে একবার প্রমাণ নিজে এগুলা করছি, যেহেতু আমি এটাই বলতেছি। হুম, তো অবশ্যই যারাই প্রবাসে আসবেন, হুম, তারা অবশ্যই একটা কথা মনে রাখবেন, কীভাবে কী করতে হয় অবশ্যই জানবেন, বুঝবেন। এই ভিডিও সম্বন্ধে এই সব কথাই তুলে দেবো আজকে। ফার্স্ট আমি যে সঙ্গে আমার, তো আপনারা জানেন যে টাঙ্গাইল সখীপুর আমার বাড়ি। তবে ময়মনসিংহে পাসপোর্ট বানানোর জন্য ফার্স্ট আমি গেছি ময়মনসিংহ। অনেকে বলে যে ময়মনসিংহ ভালো, ময়মনসিংহে যা, ময়মনসিংহে কোনো সমস্যা হয় না। তো আমি গেছি, আমার কাগজপাতি সব কিছু রেডি করে উবে করে সুন্দর করে আমি নিয়ে গেছি, নাম ঠিকানা সব কিছু মুখে করছি। নেওয়ার পরে কম্পিউটার একটা দোকান, ওইখানে অনেকটি কম্পিউটার দোকান আছে সামনে ময়মনসিংহের যে পাসপোর্ট অফিসের সামনে। প্রায় অনেকেই এই কম্পিউটার বসে রয়েছে, অনেকে অনেক কিছু করে। তো তাদের দেখাইলাম, দেখানোর পরে বললো যে না ঠিক আছে, অল্প কিছু আছে আপনার, ফর্ম টম এগুলো করতে হবে। তো আপনি এক কাম করেন, 500 টাকা দেন, আমি সব সাইজ করে দিই, ঠিক করে দিই। তো আমি 500 টাকা দিলাম। কম্পিউটার যে যে চালায় আর কি, কিছু মানে কম্পিউটারতে কিছু কাজ করতে হয় ওই টাইমে। তো কম্পিউটার দিলাম, ই করে কাজ করতে আসে, সব কিছু রেডি করে 500 টাকা দিয়ে আমি লাইনে দাঁড়াইছি ভাই। লাইনে দাঁড়ানোর পরে প্রায় 50 জনের পিছনে আমি দাঁড়াইছি। ঠিক আছে, দাঁড়ানোর পর আমার সিরিয়াল যেন হয়েছে, আমি যে জমাটা দিছি কাগজটা, আমার এদিকে বড় বড় করে ক্রস চিহ্ন দিয়ে দিছে, বড় বড় করে ক্রস চিহ্ন দিয়ে জিরো দিয়ে দিছে। পরে আমি বললাম, স্যার এটা কী করলেন? এগুলো হয় নাই, আপনার বাড়ি টাঙ্গাইল, আপনি ময়মনসিংহ আসছেন, ঠিকানা মিকানাটা ঠিক হয় নাই, আপনি ভালোভাবে করে নয়, এটা হয় নাই, করতেছে আমার। আমি কম্পিউটার দোকান ভাইরে আমি বললাম, তারপরে হলো না, এটা হয় নাই ভাই, হয় নাই। তো আমার সাথে সাথে দিয়ে যে ওই টাইমে প্রায় 20 জনের নাম বলে গেছে, তাদেরও বল ধরছে। মনে করলেন শতকরা আমার মনে হয় যে শতকরা আমার বিশ্বাসে 60% গেতেছে, 40% মনে করেন রয়েই যাইতেছে, 40%। এই অবস্থা। তো আমি কই কারণ কি, সব কিছু ঠিক করলাম, সব কিছু জমা দিলাম, কাগজপাতি সব কিছু, তাহলে আমার জিরো দিয়ে দিছে, ক্রস চিহ্ন দিয়েছে, কয় হয়নি, সুন্দর করে ঠিক করে নয় না, আবার এটা হয়নি, আমার অ্যাবসেন্ট করে দিল। তো আমি সামনে বসে বসে চিন্তা ভাবনা করতেছি, কাগজ মাগজ দেখতেছি যে কোনো ভুল, কোনো ভুল, আমি তো ভুল কোনো পাইতেছি না। ঠিক আছে, আমি আগে ঠিক করছি, নাম সম্বন্ধে একটু আমার প্রবলেম ছিল, আইডি কার্ড নাম একটা অক্ষর সমস্যা ছিল, আমি এটা ঠিক করছি। হ্যাঁ, টাকা দিয়ে ঠিক করছি ভাই, মাংনা না, ওইটা টাকা, টাকার খেলা শুধু, টাকা দিয়ে ঠিক করছি আমি। তারপরে আহ, তারপরে আমি কাগজগুলো দেখতেছি, দেখার পরে দেখার পরে এক আমার পিছনে দুটা লোক দাঁড়িয়ে রয়েছে। তারা বলতেছে, ভাই কী সমস্যা? আমাকে এই সমস্যা, এই সমস্যা। হ্যাঁ, আমি জমা দিছি, আমার জমাটা রিটার্ন করে দিছি, আমার নিচ্ছে না। তারপরে আরও 4-5 জন আসলো, আইসা বলতেছে, ভাই কিছু টাকা লাগবে, আমরা ঠিক করে দেবো। এই কইতেছে 4-5 জন লোক। আমি কই কত টাকা লাগবে, ঠিক করে দিবেন আপনারা? আর আমি এত দূরে থেকে আসছি, টাকা দিয়ে সব কিছু কাজ করলাম, তাও এটা হচ্ছে না, করে হবে না ভাই। কেন হবে না? কয় আমরা বেশি না, আপনি আপনার 10,000 টাকা দেবেন, আপনি আজকে জমা দিয়ে আপনি দেখবেন যে 1 মাসের ভিতরে আপনি সব কিছু কমপ্লিট হয়ে যাবে পাসপোর্ট। আমি 10,000 টাকা দেবো, 10,000 টাকা না দিলাম এটা ঠিক হবে না। আমি কই কী করেন আপনি? কয় আরে আপনার ইচ্ছা, আপনি যে জমা দেন 10,000, তাহলে ঠিক হবে, জমা দেবেন না আপনার ঠিক হবে না, এটা বাকি জমা, কারণ ওইখানে থেকে আপনার আপনার ই করে দিবে, রিজেক্ট করে দিবে, আর ভিতরে আপনি যাইতেই পারবেন না। দেখছেন কি একটা বিপদে ফেলাইলো। পরে কী করবো, করার পরে বললাম যে কিছু টাকা কম নেন, আমি আসলে খুব সমস্যা, আমার টাকা পয়সা তেমন একটা নাই। কয় ঠিক আছে, আপনি 2,000 টাকা কম দেন, 8,000 টাকা, 10,000 টাকা কম নেই না, আপনি 2,000 টাকা কম দেন, তা না হলে আপনি কখনোই কোনো কিছু করতে পারবেন না, বাস্তব করেন না, আপনি এটা জমা দিতে পারবেন না, আপনার প্রতিদিন ঘুরতে হবে। পরে আমি বললাম ঠিক আছে, আমি টাকাটা নাই, আমি পরে টাকাটা দিমনি, আপনি এটা কাজ কর। কয় না, টাকা আগে তারপরে কাজ।
ওই টাইমে আমার টাকা নাই, কী করবো? পরে আমি কইলাম আপনার বিকাশ নাম্বার আছে? হ্যাঁ বিকাশ নাম্বার আছে। বিকাশ নাম্বারটা নিছি, নেওয়ার পর আমি বাড়িতে ফোন দিছি, বাড়িতে ফোন দেওয়ার পর বলছি এই নাম্বারে আব্বা তুমি 8,000 টাকা দিয়ে দাও। টাকাটা না দিলে আমি কাজ করতে পারছি না, কী করবো? বাবা পরে বিকাশের দোকানে যাই 8,000 টাকা দেওয়া দিছে। দেওয়ার পরে জমাইছে, হ্যান্ড সে আমার ডাক্তার এদিকে আসেন, আপনার টাকা জমাইছে, আপনার ওরা কেটে দেন। তারপর কাগজপাতি সব কিছু দিলাম, দেওয়ার পরে সে কী জানি করলো ভাই, কিছুই কোনো লেখলো না, খালি উপরে একটা টিক্স চিহ্ন দিয়ে দিল বাস। ঠিক আছে, টিক্স চিহ্ন বাস, আর কোনো কিছু দেয় নেই। টিক্স চিহ্ন বলতে আমার আবার লাইনে দেন, আমি কই হের কাছে দাঁড়াবো না অন্যজনের কাছে? কয় না হের কাছে দাঁড়ান। আমি কই কীভাবে কথা বলেন, হের কাছে কথা কয় হ্যাঁ হের কাছে দাঁড়ান, আবার হের কাছে আমি দাঁড়িয়েছি। ওই টাইম বেজে গেছে ভাই 3টে, এই নাটক মাটক করতে আমি গেছি 7-8টার দিক দিয়ে গেছি, দেখেন 3টা বেজে গেছে। আরও 1 ঘন্টার পরে বন্ধ করে দিবে মনে করলেন, এবার একটা সিস্টেম হয়ে গেছে। তো লাইনে দাঁড়াইছে, আবার 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 আমার সিরিয়াল আসছে, সিরিয়াল আমি জমা দিছি। জমা দেওয়ার পরে সেদিকে খালি টিকশন দিতেছে সব, মানে ওকে। চিন্তা করে কত দালাল যে ভাই এই বাংলাদেশে ভাই আছে, আমি বাসায় বস করতে পারবো না। টিকশন দেওয়া শেষ, এই 8,000 টাকা কেরা কয়জনে খাবো আমি জানি না। আমার আপনি আর অমুক রুমে যান, 12 নম্বর রুমে। টিকশন দিয়ে 12 নম্বর রুমে যে হ্যাঁগুলো দিকে মেয়েকে, হ্যাঁ তারা আমি জমা দিছি ফিঙ্গার টিঙ্গার দিয়া সব কিছু দিয়া। আমাকে আপনি শেষ, আপনি পাসওয়ার্ড আসলে আপনার মেসেজ, পাসওয়ার্ড যেহেতু আপনার বানানো হবে সব কিছু ওকে হবে, আপনার মেসেজ যাবে মোবাইলে, নাম্বার দিয়েছি। এই যে ভাই একটা হয়রানি, বুঝছেন? এই হয়রানি শেষ নাই ভাই, ঠিক আছে? এটা এখনও আছে আমি জানি, এখনও কিন্তু জানি 2026 হয়তো আসছে, এটা হলো 22 সালের ঘটনা। ইয়ার ভিডিও আসছি, ইয়ার ভিডিও একই অবস্থা ভাই, হয়রানি। করোনা ওই টাইমে আবার করোনার একটা ইয়া ছিল আমার, করোনার টিকা সম্বন্ধে। করোনা টিকা দেবো গেছি, ঘুষ ওইখানে টাকা। এয়ারপোর্টে আসছি, সব কিছু দেখাচ্ছি বাংলাদেশ এয়ারপোর্টে, হেরা কয় যে এটা ওটা সমস্যা, এটা সমস্যা, টাকা লাগবে। মানে এত ভাই হয়রানি, আমি নিজেও কিন্তু কল্পনা, এত হয়রানি করে বিদেশ আসছি ভাই, নিজেও কইতে পারি না। যাও অনেক হয়রানি ময়রানি করে আসছি, আবার পরে বাংলাদেশ এয়ারপোর্টে অনেক হয়রানি করছে, সেটা আমি কথা বাতি দিলাম, উঠাইলাম না, কারণ ভিডিওটা লম্বা যাচ্ছে। পরে আমি সৌদি আরব ঢুকছি এয়ারপোর্টে, সৌদি আরব এয়ারপোর্টে ইনশাল্লাহ আধা ঘন্টা সব কমপ্লিট গেল। মানে কোনো সমস্যা হলো না, সৌদি আরব আধা ঘন্টা কমপ্লিট। রুমে গেছি ভাই, রুমে আওয়ার পরে অনেক পুরাতন বাঙালি আছে ভাই, 20 22 30 বছর 30 বছর গেছে, তারা কইতেছে ভাই 5 লাখ টাকা 4 লাখ টাকা 6 লাখ টাকা আসলেন, কীভাবে কী করবেন, কত টাকা উঠাবেন, কী করবেন আপনি? আমরা 600 টাকা বেতন চাকরি করি, 800 টাকা বেতন চাকরি করি, 1000 টাকা বেতন চাকরি করি, আমরা ভাই কিছুই করতে পারি জীবনে। আমি বললাম তো কিছুই করতে পারেন না, ঠিক আছে, তো আপনি রয়েছেন কেন এখনও? কই ভাই রয়েছি, পড়ে রয়েছি। তো একটা লোক আসলে ভাই সাহস দিতে হয়, যারা প্রবাসী ঢুকে, যারা নতুন ভাইয়েরা বোনেরা আসে সৌদি আরব আসে, বিভিন্ন কান্ট্রিতে যায়, সাহস দিবেন আমার প্রিয় ভাইয়েরা। অনেক কিন্তু সাহস দেয় না ভাই, ভয় দেখাই দেয়, ওই ভয়ে 6 মাস টেনশনে অনেকে চলে যায়। অনেক ভাইয়েরা যায় কাজে থেকে কী করবো, বেতন ঠিক মতো না, কামা দেয় না, ওরা দেয় না, বিভিন্ন ধরনের প্রশ্ন করে। আসলে যারাই বাংলাদেশ থেকে আসবে নতুন অবস্থায়, অবশ্যই তাদের জন্য দোয়া করবেন, তাদের সাহস দিবেন, বলবেন যে থাকতে থাকেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, ঠিক আছে, থাকেন, ধৈর্য ধরে থাকেন, 6 মাস পরে কিন্তু সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু আমরা এটা বুঝি না ভাই, ঠিক আছে, আমরা বেশিরভাগ চালাই করি ভাই, মানুষের ভয় দেয়, ওটা করে, এইগুলো আসলে করা একদমই ঠিক না। ঠিক আছে, কষ্ট করে অনেকে আসে, বাড়ি ভিটে যাও সব কিছু জমাতে, কিন্তু সৌদি আরব ঢুকে আপনারা জানেন কষ্ট করে কিন্তু তারা আসে, অনেক কষ্ট করে ভাই, আমি নিজেও কষ্ট করে আসছি ভাই। আমি যে বিশাল জমিদার তা কিন্তু না, আমিও গরিব ছেলে, অনেক কষ্ট করে আসছি। তারপরেও দেখা যায় 6 মাস 1 বছর হলে আস্তে আস্তে পুরাতন হলে সব কিছু কিন্তু ঠিক হয়ে যায় ইনশাল্লাহ। আর অনেক ভাইয়েরা টেনশনে দেয়, এবারে তারা 3 মাস 1 মাস পরে কিন্তু চলে যায়, টেনশনে ধরে রাখতে পারে না তারা। আমি বলবো যারা প্রবাসে ঢুকবেন ইনশাল্লাহ, অবশ্যই আমার বাঙালি ভাইরা যারা পুরাতন আছেন অবশ্যই একটু সাহস দিবেন, যারা নতুন ভাইরা আছে তাদের একটু ভালোবাসা দিবেন। সাহস দিলে তারা সব কিছু ঠিক হয়ে যায়। সবাই কিন্তু টাকার জন্য আসে, কেউ কিন্তু টাকা যে না যে বড় লোক আমি কোনো সমস্যা নাই না। যারা সৌদি আরব কাজ করে, বিভিন্ন কান্ট্রিতে কাজ করে, টাকার অভাবে তারা গরিব দেখে কিন্তু আসে সৌদি আরব বা বিভিন্ন কান্ট্রিতে আসে, তারা বড় লোক না। তো অবশ্যই সাহস দিবেন আমার কলিজার ভাইরা বোনেরা। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা যা কিছু করে আমাদের ভালো নিয়ে করে, এটা মনে রাখবেন। আজকে হয়তো গরিব আছি, কোনো প্রবলেম নাই, ঠিক আছে, আল্লাহ তাআলা যা কিছু করে, আজকে যদি সে বড় লোক করলে কিন্তু করতে পারতো, ইচ্ছা করলে কিন্তু পারতো সব কিছু করে, 1 সেকেন্ডের ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা যেভাবে চালায় সেভাবে চলতে হবে সবাইকে, এইটার নিয়ম। তো ভাই যে হয়রানি করে আসছিলাম, বিদেশ আসছি, এখনও কিন্তু যে সুখে তাও কিন্তু না, পাক করে খাওয়া লাগে, খালি সিরিয়াল কিন্তু ওটা এই পাসপোর্ট যে বানাইছে ওইখান থেকে আমার পিছিয়ে লাগছে, এখনও পর্যন্ত ভাই সিরিয়াল আছে। তো কিছু করার নাই, সব কিছু আল্লাহর ইচ্ছা। তো ভালো থাকবেন সবাই, আর অবশ্যই ভিডিওটা লম্বা হয়ে গেছে, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর যারা প্রবাসে ঢুকবেন ইনশাল্লাহ সবাই চিন্তা ভাবনা করে আসবেন, ভালো একটা কোম্পানি দিকে চলে আসবেন, বারবার বলি ভালো একটা কোম্পানি, একটু বেতন বেশি দিকে, মানে 1000-1500 টাকার বেতনে ঢুকবেন, আর কাজ শিখে আসার জন্য চেষ্টা করবেন, ফ্রি বিষয়ে আসবেন না। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।